বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরান। এতে করে কি দেশগুলো যুদ্ধের ঝুঁকিতে পড়ে গেল? ইরান আসলে কি বার্তা দিতে চায়? এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প কী ধরনের জবাব দেবে? এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো সহকর্মী পার্থশঙ্কর শাহর সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা দেখছি যে গত কয়েক মাস ধরে বা আরও বেশি সময় ধরে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা কিন্তু বন্ধ হচ্ছে না। নতুন করে কিন্তু মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে কিন্তু ইরান হামলা চালিয়েছে। এর মধ্যে আসলে ইরান কি বার্তা দিতে চায়? না, ইরানের এই যে পাল্টা হামলা, আমি পাল্টা বলছি কারণ এটা এক ধরনের প্রতিক্রিয়া। আপনি দেখেন যে যে আলোচনাটা হচ্ছিল একটা সমঝোতার জন্য, একটা চুক্তিতে উপনীত হওয়ার জন্য, তো সেইটা কিন্তু আলটিমেটলি হলো না। এবং এই চুক্তি হওয়ার আলোচনার মাঝখানেই কিন্তু যুক্তরাষ্ট্র হঠাৎ করে হামলা করে বসলো। কি তার যুক্তি যে হরমুজ নিয়ে তার সেটাকে মুক্ত করে দেয়া ইত্যাদি নানা রকম প্রশ্ন। তো যখন একটি আলোচনায় দুই পক্ষ সম্মত হয়, একটা সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হলো, তারপরেও যখন এই ধরনের আচরণ করলো, তখন ইরান পাল্টা হিসেবে আজকে জর্ডান, তারপরে হচ্ছে আপনার বাহরাইন এবং কুয়েতে 3 জায়গায় মানে একটু সময় পর পর হামলা করেছে। এবং বেশ গুরুত্বপূর্ণ, ইরান যেটা দাবি করেছে তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে, তারা বলা হচ্ছে যে বাহরাইনের শেখ ইসা এয়ারবেস, যেটা গুরুত্বপূর্ণ একটা এয়ারবেস, সেটাকে তারা ধ্বংস করেছে আর কি। হ্যাঁ, এবং তারা কুয়েতে এবং এই সর্বশেষ হামলাটা আমি বলছি এটাই, তার আগে তারা কুয়েতে হামলা করেছে। আইআরজিসির যে বার্তা, তাদের এটা দাবি, শুধু তাদের দাবি বললেও ভুল হবে, কারণ এটা কিন্তু আপনার বাহরাইনের পক্ষ থেকেও বলা হচ্ছে, জর্ডানের পক্ষ থেকেও বলা হয়েছে যে তাদের কিছু কিছু জায়গায় আসলে হামলা করেছে। এবং তারা কিছু, আপনার জর্ডান বলেছে যে তারা ইরানের বেশ কয়েকটা ড্রোন তারা নষ্ট করে দিয়েছে। অর্থাৎ হামলার ঘটনা কিন্তু ঘটেছে। এই জায়গাটা ইরান আসলে যে বার্তার প্রশ্ন আপনি বললেন আসলে কি করতে চায়, সেটা হচ্ছে যে এই যে একতরফা যুদ্ধ, যে আসলে একতরফা হবে না, এটা কিন্তু প্রথম থেকে ইরান দেখিয়ে এসছে। এবং আপাত দৃষ্টিতে এই যুদ্ধে কিন্তু ওইভাবে কারো, মানে যুক্তরাষ্ট্র যে বিজয়ের কথাটা বলছে, এটা আসলে এক ধরনের মেকি মানে কথা আর কি। হ্যাঁ, এবং তো বানানো বিজয়। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষণে ক্ষণে তার সিদ্ধান্ত যেমন পাল্টান, আমার বিজয়ের দাবিও আসলে মাঝে মাঝে করে থাকেন, কিন্তু এটা সেটা না, আর বাস্তবতা সেটা না। আর হচ্ছে যে ইরান সেটা এই জায়গাটাতে আসলে পাল্টা দিয়েছে। এবং ইরান এই জায়গায় এই বার্তাটাই আসলে দিতে চায় যে যদি তার উপর এই অন্যায্য হামলাগুলো হয়, তবে এখানে মার্কিন স্বার্থকে শেষ সুস্থ, মানে কোনো মার্কিন স্বার্থ সেখানে, এবং মার্কিন যে স্থাপনা বলুন বা যে কোনো অবস্থান বলুন, সেটাকে সে কখনো নিরুপদ্রব রাখতে দেবে না। এটা হচ্ছে ইরানের বার্তা এই জায়গায়। বাহরাইন, জর্ডান, কুয়েতে হামলার কথা বলছিলেন, সেখানকার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, কিন্তু এই দেশগুলো সংঘাতের পক্ষে নয়। তারা কি একটা যুদ্ধের ঝুঁকিতে পড়ে গেল? এখন ঝুঁকিতে পড়ে গেল। এখন যে জিনিসটা হচ্ছে যে এখানেই কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে, মানে ইরানের উপর যে হামলা, সেটার ঝুঁকিটা হচ্ছে এটাই। ঝুঁকিটা কেন কি, যে আপনার এই এই অঞ্চলটা তো আমরা জানি যে তেল সমৃদ্ধ একটা এলাকা, এবং সেখান দিয়ে পৃথিবীর একটা খুব বড় অংশের তেল সরবরাহ হয় এখানকার নৌপথগুলো ব্যবহার করে, এই সংলগ্ন এই দেশগুলোর সংলগ্ন নৌপথ ব্যবহার করে। তো সমস্ত কিছু দিক থেকেই এটা যখন অনেকগুলো দেশ জড়িয়ে যাবে, খুব প্রাথমিকভাবে এটা কিন্তু মনে হয়েছিল যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলিতভাবে ইরানের উপর হামলা করেছিল। ইরান যেটা করলো সেটা হচ্ছে যে এই যুদ্ধকে আরও, মানে একটা ব্যাপক আকার দেয়া, অনেক বেশি আন্তর্জাতিকীকরণ করা। এবং সেই জায়গায় সে যে স্ট্র্যাটেজি, যে কৌশলটা আসলে এই জায়গাটা নিয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে মার্কিন যে ইন্টারেস্টগুলো আছে এই জায়গায়, সেই মার্কিন স্বার্থে আসলে আঘাত হানা। যখনই দেখবেন যে ইরান কিন্তু প্রাথমিক দিকে বেশ কিছু হামলা স্বীকার করে নিয়েছে, বা বেশ কিছু হামলার শিকার হয়েছে আর কি, একের পর এক হামলার শিকার হয়েছে, তার সুপ্রিম লিডার থেকে শুরু করে বেশ সামরিক কর্মকর্তারা মারা গেছেন। এরপর যখন ইরান পাল্টা দিতে শুরু করেছে এই স্থাপনাগুলোতে, তখন কিন্তু নড়ে চড়ে বসেছে দেশগুলো, এবং তারপর থেকে কিন্তু মার্কিন হামলাটাও স্তীমিত হয়ে এসছে, মানে অন্ততপক্ষে কমতে শুরু করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এর মাধ্যমে কি হলো, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এতদিন পর্যন্ত এর সঙ্গে ছিল না, তারা কিন্তু এর সঙ্গে জড়িয়ে গেল, এবং তাদের ব্যবসা বাণিজ্য, তাদের তেল ক্ষেত্র, তাদের বিমানবন্দর, সমস্ত কিছু আক্রান্ত হতে শুরু করলো।
এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং এখন ধরেন সর্বশেষ কি হচ্ছে যে হুতিরাও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। মানে মধ্যপ্রাচ্যের মানে এইভাবে যদি ইরানের উপর একের পর এক মানে আক্রমণ করা হয় এবং এই দুটো দেশের মধ্যে যুদ্ধ যদি চলে, তবে অনেকগুলো দেশ আসলে আক্রান্ত হয়ে যাবে, মধ্যপ্রাচ্য অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে এবং এর নানামুখী প্রতিক্রিয়া হবে এবং সারা বৈশ্বিক একটা প্রতিক্রিয়া অলরেডি তো আমরা দেখেছি হয়ে গেছে, কিন্তু আরও ভয়ানক হতে পারে সেটা। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প আসলে কী ধরনের চরিত্রের মানুষ, আসলে তিনি এক এক সময় এক রকম কথা বলেন, আসলে এই প্রেক্ষাপটে তিনি কী ধরনের জবাব দিতে পারেন? না, এই সর্বশেষ যে হামলার পরে এরা কিন্তু প্রাথমিক দিকে তারা বেশ কয়েকটা জায়গায় হামলা করেছিল, বিশেষ করে বন্দর আব্বাসের থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গায় ইরানের প্রথমের দিকে তারা হামলা করেছিল। মার্কিন গণমাধ্যমগুলোর মধ্যে এটা আছে এবং আপনি জানেন যে উনি বলেইছিলেন, কংগ্রেসও বলেছিলেন যে তিনি আবার যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে চলে গেছেন, সেটা থেকে আবার কিছুটা সরে আসে। মানে এটা হচ্ছে যে এক ধরনের অনেক বিশ্লেষক যেটা বলছেন, আমরাও এখানে আলোচনা করেছি বার কয়েক, সেটা হলো তার তো সামনে মধ্যবর্তী নির্বাচন আছে। আপাতদৃষ্টিতে যে ধরনের মানে ভেনেজুয়েলার সরকার প্রধানকে তুলে নিয়ে গিয়ে ইরানের প্রতি মানে যে অবস্থাটা তৈরি করেছিল, যে তার মানে সর্বেসর্বা একটা মানে মনোভাব, সেটা কিন্তু ইরানে গিয়ে বাধা পেল, তাই না? এবং ইরানে গিয়ে বাধা পেয়ে যেটা হলো সেটা হচ্ছে তার অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও নানা রকম সমস্যা দেখা দিল। রাজনীতি, অর্থনীতির কথা বলতে হবে। আপনি জানেন যে এর জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানি দ্রব্যের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের সেভিংস কমে গেছে। আর এই মুহূর্তে আমি এখন মানে আল জাজিরার একটা খবর পড়ছি, সেটা একটু আগে আপনাকেও আমি বললাম যে সর্বশেষ একটা জরিপ হয়েছে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এবার তার প্রতি যে সমর্থন, ইরানের প্রতি যে হামলা, তার প্রতি 57% মার্কিন নাগরিক এর বিরোধিতা করেন। 57%, এটা কিন্তু খুব বড়। এবং এর আগে আমরা এটা এটা ইকোনমিস্টও কিন্তু এই জরিপ, মানে খুবই রিলায়েবল প্রতিষ্ঠানের জরিপ আর কি। তো সেটা যদি হয়, এবং আরেকটা বিষয়, এর আগেও কিন্তু অনেক জরিপ হচ্ছে তার ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে, সেটা দেখা গেছে সর্বকালের সবচেয়ে নিচে আছে। তার মানে অভ্যন্তরীণ, এবং তাকে কিন্তু আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন ফেস করতে হবে। তো এই সব কিছু মিলে তাদের মানে এই যে পরবর্তীকালে যে মার্কিন স্থাপনাগুলোতে, মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে যে হামলার বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করলেন যে এরপরে যুক্তরাষ্ট্র কী করবে, এর পাল্টা এখনও পর্যন্ত আমরা কোনো কিছু তাদের কাছ থেকে শুনতে পাইনি। ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ রেখেছে এবং এ নিয়ে কিন্তু উত্তেজনাও দেখা দিয়েছে। আসলে এই বন্ধ রাখার কারণে বিশ্ববাজারে তেলের ইতিমধ্যে আমরা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ ধরনের দাম আপনি দেখেছেন বিভিন্ন ইয়েতে দেখা যাচ্ছে। এবং এই কথাটা প্রসঙ্গে আমি আরেকটা খবরের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইরানের যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি, উনি কিন্তু খুব পরিচিত মুখ। তিনি একটা কথা বলেছেন যে বিশ্বের কোনো শক্তি হরমুজ প্রণালীর ওপর থেকে ইরানের যে নিয়ন্ত্রণ, ইরানের যে ওনারশিপ, সেটাকে নষ্ট করে দিতে পারবে না এবং ইরানের উপর কর্তৃত্ব বজায় রাখতে পারবে না। এবং এই যে মানে এটা শুধু মানে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে, যুদ্ধকালে এক ধরনের দম্ভ বা এক ধরনের রেটরিক ব্যাপারটা কিন্তু তা না। এটা একদিক থেকে আপনি সেটা বিবেচনা করতে পারেন, কিন্তু এটা তো বাস্তবতা। ইরান কিন্তু সেই অবস্থানটা ধরে রেখেছে। এবং যে হরমুজ যে আসলে কখনো যুদ্ধের একটা কৌশল হতো, হরমুজ কিন্তু এখন একটা যুদ্ধের কৌশল হয়ে গেছে আর কি। হ্যাঁ, ইরান যে তার উপর নিয়ন্ত্রণটা নিয়ে কৌশলগত একটা অস্ত্র, এই যে একটা কি বলবো, একটা ভৌগোলিক সম্পদকে, সেটাকেও যে একটা অস্ত্রে পরিণত করা যায়, সেটা কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে। তো সেই যে জায়গা থেকে এখন পর্যন্ত যতদিন এটা দীর্ঘায়িত হবে, এই হরমুজ দিয়ে ট্যাঙ্কারগুলো ঠিকমতো আসতে পারবে না এবং স্মুথ হবে না তার পথ, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মতো কি পৃথিবীর বিশ্বের নানা দেশ, প্রায় সমস্ত দেশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানকার নাগরিক কি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে? না, তা তো বটেই, সেটা তো বোঝাই যাচ্ছে। এটা তো বলার অবকাশ রাখে না যে সেগুলো থাকবে। এবং ইতিমধ্যে ওই যে জায়গাগুলোতে, যেগুলো জায়গায় হামলা হয়েছে, সেই জায়গাগুলোর সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে কুয়েত বা অন্যান্য 3টা দেশের কথা বললাম, সে জায়গাগুলোতে এক ধরনের কিন্তু মানে তাদের বিমান পরিবহন থেকে শুরু করে বিভিন্ন স্থানে নানা রকম প্রভাব পড়তে শুরু করেছে। এবং কেন এই প্রশ্নগুলো এখন জরুরি হয়ে আসছে, কারণ
ধরেন এখন তো একটা গ্লোবাল ভিলেজের ধারণা আমরা জানি যে বৈশ্বিক ব্যবসা বাণিজ্য ইত্যাদি নানাভাবে কিন্তু মধ্যপ্রাচ্যের একটা খুব বড় ধরনের অবদান আছে। মধ্যপ্রাচ্য একটা গুরুত্বপূর্ণ রুট, এটা তেলের সম্ভার তো সব ঠিক আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ রুটও তো বটে। তো এই রুটে যখন বাধাগ্রস্ত হবে, বিমান পরিবহন যখন বাধাগ্রস্ত হবে, তখন কিন্তু সার্বিকভাবে সমস্ত কিছুর উপরই প্রভাব পড়বে। আমি শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাইবো, আসলে এই যে সংঘাত, এই সংঘাত মোকাবিলায় কূটনৈতিক কোনো তৎপরতা না, কাজে একটা লাগতে তো পারে কিনা? ব্যাকডোরের ধরনের কাজগুলো হচ্ছে, এটা আমরা জানি যে এই আলোচনার মধ্যে থেকেই কিন্তু আমরা এই ঘটনাটাগুলো দেখেছি। কিন্তু যেটা হলো শেষ পর্যন্ত সেটা হচ্ছে যে আলোচনার মধ্যে থেকে যখন একটা আলোচনা থাকে তখন কিন্তু এক ধরনের চেষ্টা থাকে যে আমরা কেউ কাউকে আক্রমণ করব না। আবার এটাও ঠিক যে এই আলোচনার মধ্যে থেকেই সামরিক শক্তি প্রয়োগ, সেটাও একটা কৌশল বটে। কিন্তু এই জায়গাটাতে এসে যখন ধরেন মোটামুটি একটা সিদ্ধান্ত গ্রহণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দুটো দেশ, তখন এই ধরনের হামলা চালানো, এটা ইরান খুব ভালোভাবে তো নেয়নি, খুব সঙ্গত কারণেই নেয়নি, এবং তারা যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা আর নেই, এটা তার প্রকাশ্যে বলে ফেলেছে। যখন এ ধরনের অবস্থান, এখন যুক্তরাষ্ট্রের দিক থেকেও কিন্তু এই যুদ্ধে আপাতত মানে ট্রাম্প আসলে কি কথা বলবেন তার মানুষকে, এই যুদ্ধেই তিনি কেন জড়িয়েছিলেন, সেখান থেকে বেরোলেন কিভাবে। তো একটা সমঝোতা তাকে আসতে হবে এখন, মানে যে অবস্থায় চলে গেছে আর কি। কিন্তু সেটা ট্রাম্প নিজেই আসলে বারবার ক্ষতিগ্রস্ত করছেন, হয়তো তার অভ্যন্তরীণ এবং ব্যক্তিগত মানে অভ্যন্তরীণ যে রাজনীতি, সেটা এখানে খুব বড় ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করছে। কিন্তু আখেরে আসলে সবারই খুব ক্ষতি হচ্ছে। আমরা আশা করছি এই সংঘাত খুব দ্রুত, অবশ্যই সেটা তো আমাদের শান্তিকামী মানুষ হিসেবে সবারই প্রত্যাশা। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।